অবাধ্য আবদার পর্ব ৮ লিখেছেন তাসনুবা রহমান মায়া। সকালটা বেশ শান্ত আর আলো ঝলমলে। জানালার ফাঁক গলে সূর্যের কোমল আলো এসে পড়েছে বিছানার পাশে। ঈশান তার ঘুম ভাঙল আজ একটু আগেই। বিরল এক ঘটনা। চোখ মেলে তাকাতেই মনে পড়ল ভার্সিটির ক্লাস এখনও অনেকটা বাকি। সময় হাতে নষ্ট। একটা প্রশান্ত হাসি মুখে ফুটে উঠল তার। ও ধীরে ধীরে উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে আলমারির সামনে দাঁড়ালো। আজ একটু বেগুনি রঙের 3 পিস পরতে ইচ্ছে হলো। ওর গায়ের সাথে রঙটা যেন একেবারে মিশে গেল। চুলগুলো পেছনে হালকা বেনি করে বাঁধল। একপাশে কিছু চুল ছেড়ে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে একবার তাকালো। সাজটা একেবারে হালকা, কিন্তু লুকে এক ধরনের পরিপূর্ণতা এসেছে। শান্ত নরম, কিন্তু চোখে একটা স্বতন্ত্র আত্মবিশ্বাস। ঘর থেকে বেরিয়ে নিচে নামতেই চোখে পড়ল ড্রয়িং রুমে সোফায় বসে থাকা 4 জন। দুজনকে ঈশান্তা ভালো করেই চেনে, মামা আর মামি। বাকি দুজনকে আগে দেখেছে বলে মনে পড়ে না। একটা মেয়ে, পরনে স্কাই ব্লু টপস আর হালকা ফেডেড জিন্স, চোখে সানগ্লাস তোলা, স্টাইলিশ কিন্তু সহজ ভঙ্গিমা। আরেকজন ছেলে, কফি কালারের শার্টের বোতামগুলো নিখুঁতভাবে লাগানো, হাতে একটা স্মার্ট ঘড়ি। গায়ের উপর জিন্সটা ঝকঝকে, কিন্তু নজরকাড়া বিষয় ওর চোখের অভিব্যক্তি। তীক্ষ্ণ তবু কোমল। হালকা দাড়ি গোঁফ বয়সের ছাপ নয়, বরং পরিপক্কতা ধরা পড়ে। তানিয়া খান সোফার পাশেই দাঁড়িয়ে মেয়েকে দেখে একটু চমকে উঠলেন। আজ এত তাড়াতাড়ি উঠে পড়লি যে? তানিয়ার কথায় 4 জনই ঈশান্তার দিকে তাকালো। সবার চোখে একটা আগ্রহ আর মুগ্ধতা। ঈশান্তা মায়ের কাছে এগিয়ে গিয়ে হেসে বলল, ঘুম ভেঙে গেল তাই উঠে পড়লাম। তানিয়ার পাশে দাঁড়িয়ে ফিসফিস করে জিজ্ঞেস করল, এই দুজন কে? তানিয়া খান হালকা গলায় বললেন, চিনতে পারছিস না? এরা তোর মামাতো ভাই বোন, আরিক আর এলিনা। অনেক বছর পর দেখা। মায়ের কথা শুনে একটা ঝাপসা স্মৃতি মনে পড়ে গেল ঈশান্তার। ছোটবেলায় মামাবাড়ি গিয়েছিল একবার। সেখানে একটা ছেলেকে মনে আছে। ও খুব শান্ত ছিল। হয়তো সেই আরিক। আরিক উঠে এসে সামনে দাঁড়ালো। ওর স্বর ভারী কিন্তু শান্ত। কেমন আছো ঈশান্তা? ঈশান্তা মাথা নেড়ে হেসে বলল, ভালো। আপনি কেমন আছেন? ভালো। আরিক চোখে হাসি রেখে বলল, তুমি মনে হয় চিনতে পারোনি আমাদের। ঈশান্তা একটু লজ্জা পেয়ে বলল, না, ঠিক চিনতে পারিনি। মায়ের কথা শুনে এখন একটু মনে পড়ল। আরিক হাসল। নাচেনারি কথা, প্রায় 8 বছর হয়ে গেছে দেখা হয়নি। তুমি তখন বাচ্চা ছিলে, এখন তো গ্রোন আপ। একটা হালকা হাসির রেশ ছড়িয়ে পড়ল ওদের চারপাশে। এলিনা তখন মোবাইল থেকে চোখ তুলে তাকালো আর বলল, তুমি অনেক বদলে গেছো। তোমরাও অনেক বদলে গেছো, ঈশান্তা বলল। তবে ভালো লেগেছে আবার দেখা হয়ে। আলাপটা ধীরে ধীরে আরামদায়ক হয়ে উঠল। পুরনো বন্ধনের নতুন পরিচয় শুরু হলো যেন। ঈশান্তার চোখে একটু ঔজ্জ্বলতা, একটু কৌতূহল। আরিক আর এলিনার সাথে নতুন একটা গল্পের শুরু হয়তো। ড্রয়িং রুমে তখন কথাবার্তার ছন্দে জমে উঠেছে সকালের পরিবেশ। আরিক, এলিনা আর ঈশান্তা হালকা হাসিতে নিজেদের মধ্যে কথা বলছিল। এলিনা বেশ প্রাণবন্ত হয়ে উঠেছিল। ওর স্বভাবটাই এমন, যেখানে থাকে সেখানে যেন শব্দের রং ছড়িয়ে পড়ে। ঠিক সেই সময়ে সিঁড়ির দিকে ভেসে আসলো দুটো পরিচিত কণ্ঠের গুঞ্জন। ঈশান্তা মাথা ঘুরিয়ে তাকালো। এলিনাও স্বাভাবিকভাবেই চোখ রাখল সিঁড়ির দিকে। নিচে নামছে আদিল আর রায়ান।
ওদের চেহারায়ও বিস্ময়ের ছাপ। এলিনাকে দেখে হঠাৎ থেমে গেল হাঁটা। এলি, তুই এখানে? আদিল প্রথমেই চমকে উঠল। এলিনা চোখ বড় বড় করে বলল, তোরা এখানে কি করছিস? আদিল হেসে বলল, এটা তো আমার মামা বাড়ি। কয়েকদিন আগেই এসেছি। আর আমি তো এসেছি আমার ফুপির বাসায় বেড়াতে, এলিনা উত্তর দিল। আদিল ব্রু কুঁচকে বলল, তোর ফুপির বাসা মানে? এলিনা হেসে বলল, তানিয়া ফুপি। রায়ান এবার একটু এগিয়ে এসে বলল, তুই এখানে বুঝি একা আসছিস? না, মাম্মা পাপা আর ভাইয়াও আসছে। আর তোর খবর কি? এখানেও তো হাজির। এলিনার মুখে দুষ্ট হাসি। রায়ান কাঁধ ঝাঁকিয়ে হেসে বলল, ওরা যেখানে যায় আমি সেখানেই থাকি, ব্যাপারটা এমনই। এলিনা চোখ ছোট করে রায়ানের দিকে তাকিয়ে বলল, সেটাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম, তুই আসলে ওদের লেজ ধরা। ওর কথা শুনে আদিল হেসে বলল, তুইও এখনও পাল্টাসনি। এই কথায় হালকা হাসির রোল উঠল, কিন্তু সেই মুহূর্তেই এলিনা প্রশ্ন ছুড়ে দিল, তোরা এখানে, তাহলে আরাধ্য কোথায়? এই নামটা উচ্চারিত হওয়া মাত্রই যেন মুহূর্তটা থেমে গেল। কথা থেমে গেল, হাসিও স্তব্ধ হলো 1 সেকেন্ডের জন্য। আদিল শান্ত স্বরে বলল, ও ঘরেই আছে। ঈশান্তা তখন কিছু না বললেও ওর মুখের চেহারা একটু পাল্টে গেল। হাসি হারিয়ে গিয়ে কেমন যেন একটা অস্বস্তির ছায়া পড়ল ওর চোখে মুখে। কেউ সেটা খেয়াল করল না, শুধু এলিনা একটু লক্ষ্য করল। ঠিক তখনই তানিয়া খান ড্রয়িং রুমে এসে বললেন, তোরা সবাই পরস্পরকে চিনিস তো, তাই না? আদিল হাসতে হাসতে বলল, অবশ্যই চিনি, খুব ভালো করেই চিনি। রায়ান যোগ দিল, আর এলি তো আমাদের দুষ্ট সাথী। এলিনা একটু গম্ভীর ভঙ্গিতে বলল, চিনি বলেই তো অবাক হচ্ছি, এই এত চেনা মুখগুলো একসাথে দেখে। তানিয়া খান মুচকি হেসে বললেন, তাহলে তো আজ অনেক গল্প জমবে। সকালের আলোয় ড্রয়িং রুম ভরে উঠল বন্ধুত্ব, চেনা অচেনা মুখের মেলবন্ধন, আর পুরনো স্মৃতির ধারালো তেজে তাজা হয়ে উঠল কথোপকথন। তবে সবার মধ্যে আলাদা একটা ছায়া রয়ে গেল। ঈশান্তার চোখে যা কারোর চোখে পড়ল না, কিন্তু এর ভেতরটা একটা কাঁপুনি ছাড়িয়ে দিল আরাধ্য নামটার ভেতরেই। ড্রয়িং রুমে হালকা আলোর মধ্যে তখনও চলছিল কথোপকথনের গুঞ্জন। একে অপরের সঙ্গে পরিচয়ের উচ্ছ্বাসে মিশেছিল পুরনো দিনের স্মৃতি। এমন মুহূর্তেই সিঁড়ি বেয়ে নিচে নামল একজন, আরাধ্য। ওর উপস্থিতিতে মুহূর্তেই বদলে গেল ঘরের পরিবেশ। ডার্ক চারকোল কালারের শার্ট, তার উপরে হালকা ব্রাউন টোনের জ্যাকেট, সঙ্গে ডেনিম ব্লু জিন্স, গায়ের সঙ্গে চমৎকার মানিয়ে গেছে। চুলগুলো হালকা এলোমেলো, যেন অসাবধানেই সাজানো, কিন্তু দেখতে যেন নিখুঁত। চোখে তীব্র গাম্ভীর্য, ঠোঁটে কোনো হাসি নেই, তবুও এক অদ্ভুত আকর্ষণ ছড়িয়ে পড়েছে ওর চারপাশে। আরাধ্যর পায়ের শব্দে এলিনার দৃষ্টি গেল ওর দিকে, তারপর আদিল, রায়ান সবাই একে একে তাকালো, কিন্তু সবচেয়ে বেশি নজর পড়ল আরিকের। ও তখন দাঁড়িয়েছিল ঈশান্তার পাশে, ওর শরীরের হালকা ঝোঁক ঈশান্তার দিকে। আরাধ্যর চোখ গেল সরাসরি আরিকের দিকে। দুজনের চোখ কয়েক মুহূর্ত আটকে রইল একে অপরের মধ্যে, আর সেই চোখে চোখ পড়ার মধ্যে ফুটে উঠল এক চাপা দ্বন্দ্ব। এটা যেন চেনা অথচ জটিল প্রতিযোগিতা। আরিক মনে মনে বলল, আই এম হেয়ার, মিস্টার শেহরান খান আরাধ্য। এবার তোমার আর আমার খেলা শুরু। আমার সুইট হার্টকে নিজের করে নেয়ার জন্য আমি এসে পড়েছি। ওর চোখে মিশে গেল চ্যালেঞ্জের আগুন। এক ঝলক ঈশান্তার দিকে তাকিয়ে ওর ঠোঁটের কোণায় ফুটে উঠল এক রহস্যময় হাসি।
আরাধ্য সেই দৃশ্য দেখে দাঁড়িয়ে রইল এক মুহূর্ত। মুখের অভিব্যক্তি পাল্টালো না, বরং ঠোঁট শক্ত করে ও চোখ সরিয়ে নিল। কিন্তু বুকের ভেতরে যেন আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। চোখ ফিরিয়ে নিলেও ওর মন আটকে রইল। আজ ঘরের মধ্যে যেন নিঃশব্দে শুরু হলো এক যুদ্ধ। একজনের দাবি, অন্যজনের অধিকার, আর মাঝে দাঁড়িয়ে একজন যার হৃদয় এখনো দ্বিধায় ভরা, ঈশান্তা। আরাধ্য সিঁড়ি দিয়ে নিচে নামতেই ঘরে নেমে এলো এক মুহূর্তের নীরবতা। সবার চোখ একবার করে গিয়েছিল ওর দিকে, কিন্তু কারোর দৃষ্টি ছিল না এতটা আগ্রহে যতটা এলিনার। ও যেন অপেক্ষা করছিল। আরাধ্য নিচে নামতেই এলিনা এগিয়ে গেল ওর দিকে। এক মুহূর্তের দ্বিধা না করে ওর 2 হাত বাড়িয়ে আরাধ্যকে জড়িয়ে ধরল। গায়ে মাথা রেখে বলল, কেমন আছিস তুই? আরাধ্য দাঁড়িয়ে রইল নিঃশব্দ, একটুও নড়ল না। ওর হাতগুলো এলিনার পিঠেও ওঠেনি। মুখে গাম্ভীর্য ঠিক আগের মতোই। এলিনা ধীরে ধীরে সরে এসে সোজা হয়ে দাঁড়ালো। মুখে খানিকটা অভিমান আর চোখে চাপা আক্ষেপ। 1 মাসেই ভুলে গেছিস আমাকে? একটা কলও পর্যন্ত করিসনি? ওর কণ্ঠে অনুযোগের সুর। আরাধ্য চোখ নামিয়ে বলল, টাইম হয়নি। এলিনা ঠোঁট বাঁকা হাসিতে টান খেল, কিন্তু চোখ দুটোতে খুব ছিল ঝাপসা হয়ে। তোর টাইম হয় কখন বল? তোর কাছে কি একটুও স্পেশাল ছিলাম না আমি? আরাধ্য এবার তাকালো ওর চোখে, একটুখানি থেমে বলল, সবাই তো স্পেশাল হয় না এলিনা। আর সময়, সেটা দরকারে বের করতে হয়। কিন্তু দরকারই যদি না থাকে। কথাটা অসমাপ্ত রেখেই মুখ ঘুরিয়ে নিল আরাধ্য। এলিনার চোখে মুখে ফুটে উঠল হাসি, কিন্তু সে হাসি যেন নিজেকে চেপে রাখা অভিমানেরই রূপ। ও কিছু না বলে পেছনে তাকালো ঈশান্তার দিকে, তারপর চোখ ফেরালো আরাধ্যর দিকে। মনে মনে বলল, তোর আমাকে মনে করার টাইম না থাকলেও আমার তো সব সময় তোকে মনে পড়ে আরাধ্য। আমি অপেক্ষা করেছি, আর অপেক্ষা করব, কারণ তুই আমার অনুভব। আমি তোকে ভোলা শিখিনি। আরাধ্য ততক্ষণে অন্যদিকে হাঁটা দিয়েছে। পেছনে পড়ে রইল এক নিঃশব্দ ভালোবাসার ছায়া, যার হিসেব না সে রেখেছে না রাখবে। এলিনা আরাধ্যকে জড়িয়ে ধরতে দেখে ঈশান্তার চোখ থেমে গেল ওদের উপর। এক মুহূর্ত, শুধু এক মুহূর্তেই যেন সবটা ওর ভেতর তছনছ করে দিল। আরাধ্য একটুও বিরক্ত হলো না, কিছু বলল না, এমনকি এলিনার স্পর্শ এড়িয়েও গেল না। ঈশান্তার মনে কাটার মতো বিঁধল এ দৃশ্য। ও চোখ নামিয়ে ফেলল, ঠোঁট কামড়ে চেপে ধরল আবেগ। মন বলছিল কিছু, আর মনে মনে ও বলে ফেলল, সবাই আপনার কত আপন, কত ক্লোজ আরাধ্য ভাই। কেউ এসে হেসে কথা বলে, কেউ এসে আপন করে জড়িয়ে ধরে, কিন্তু আমি তো আজও আপনার ক্লোজ হতে পারলাম না। আমার দিকে কখনো তাকালেনও না সে চোখে। আপনি কেন এমন আরাধ্য ভাই? চোখের কোণে জমে থাকা অপ্রকাশ অভিমান আর একটু ঘন হলো। আরেকবার তাকিয়ে দেখল এলিনা আর আরাধ্যকে, যেন এক ফ্রেমে বাঁধা কোনো গল্প। ঈশান্তা মনে মনে ফিসফিস করে বলল, আপনি ভিলেন, আমার গল্পের ভিলেন, কিন্তু কেন যেন তবুও আপনি আমার সব গল্পের শুরুতে থাকেন। ওর মুখটা ভার হয়ে আছে, দৃষ্টি নিচের দিকে। এই ভারটা চোখ এড়ালো না পাশে দাঁড়িয়ে থাকা আরিকের। আরিক একটু কাঁধ ঝুঁকিয়ে ঈশান্তার মুখের দিকে তাকালো, চোখে অনেক কিছু বোঝার চেষ্টা। মনেই বলল, তুমি মন খারাপ করো না সুইট হার্ট, এই আরাধ্য তোমার জন্য নয়।
ওর চোখে তোমার জন্য কিছু নেই। তুমি যেটুকু চাইছো ও সেটা কখনোই দিতে পারবে না। আর একটু কাছে গিয়ে আরিক কিছু বলল না, শুধু মনে মনে বলে গেল, এই মন খারাপ, এই নীরবতা আমি বুঝি, আমি অনুভব করি। আর একটু সময় দাও আমাকে ঈশান্তা। তোমার মন থেকে আরাধ্য নামটা আমি মুছে ফেলবো চিরদিনের জন্য। শুধু একটু অপেক্ষা করো সুইট হার্ট। আমি এসেছি তোমার জন্য। ঘরের ভেতরে সবাই যার যার কথায় মগ্ন, কিন্তু ওই একটা মুহূর্তে 3টা হৃদয় 3ভাবে ভাঙছে, গড়ছে আর বদলে যাচ্ছে কোনো এক অনাগত পরিণতির দিকে। রেডি হয়ে নিচে নামলো আমিশা। ওর চোখ একবার ঘরের চারপাশে ঘুরে নিল, তারপর একেবারে থেমে গেল ঈশান্তার উপর। ঈশান্তা আজ আগে থেকেই রেডি, চুল গুছানো, বেগুনি 3 পিসে অসাধারণ লাগছে। আমিশা চোখ ছোট করে তাকিয়ে বলল, আজ সূর্য কোন দিকে উঠেছে শুনি? শান্তির মা আজ এত তাড়াতাড়ি রেডি, ঘটনা কি? ঈশান্তা একটা হালকা হাসি দিয়ে জবাব দিল, তুই যা ভাবছিস আমিও ঠিক তাই ভাবছি। আজ পাখির বাসার দেরি, তাই শান্তির মা আগেভাগে রেডি। দুজনেই হেসে উঠল। ওদের হালকা ঠাট্টায় সকালটা আরও রঙিন হয়ে উঠছিল। ঠিক তখনই রান্নাঘরের দিক থেকে রিমা খানের গলা শোনা গেল, আমিশা, ঈশান্তা, এসো মা, সকালের নাস্তা রেডি। ওরা দুজন সাড়া দিয়ে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। আজ একটু ভিন্ন একটা সকাল। ঈশান্তার মামা মামি এসেছে, তাই সকালের নাস্তা আজ জমজমাট। ডাইনিং টেবিলে অনেকজন বসে আছে, একসাথে এক টেবিলে। ঈশান্তা আর আমিশা এসে নিজেদের চেয়ারে বসল। চোখটা স্বাভাবিকভাবেই ঘুরে গেল আরাধ্যর দিকে, আর সেখানেই থেমে গেল। আরাধ্যর পাশের চেয়ারে বসে আছে এলিনা। হালকা হাসি, স্বচ্ছন্দ ভঙ্গি, মনে হচ্ছে যেন কত বছরের চেনা। আরাধ্যকে দেখে বলছে কিছু একটা। আরাধ্য মাঝে মাঝে মাথা নেড়ে উত্তর দিচ্ছে। ঈশান্তার বুকের মধ্যে একটা চাপা ব্যথা উঠল। চোখ সরিয়ে নিতে চাইল, কিন্তু পারল না। মনে মনে বলল, সবসময় আপনার পাশেই কেউ না কেউ থাকে, তাই না আরাধ্য ভাই? এবার এলিনা আপু। 3জন এক টেবিলে, আপনি, এলিনা আর আমি, কিন্তু আমার জন্য কোথাও কোনো জায়গা নেই। ও চুপ করে চেয়ারে বসে রইল। চোখের সামনে এলিনার হাসি মুখ, আরাধ্যর নিরুত্তাপ ভঙ্গি। এই মুহূর্তে ওর চারপাশটা একেবারে গাঢ় হয়ে উঠল, জ্যোতির মাঝে যেন ছায়া। সকালটা যে এত হালকা মনে হয়েছিল, এখন সেটা ভারী হয়ে উঠেছে ঈশান্তার ভেতরে, নিঃশব্দে। খাবারের টেবিলটা আজ অনেক পূর্ণ, কিন্তু তবুও কোথাও যেন একটা ফাঁকা জায়গা থেকেই আছে। রিমা খান আর তানিয়া খান হাতে প্লেট নিয়ে সবাইকে খাবার দিচ্ছেন। ঘরে হাসি ঠাট্টা চলছে, কথার ফাঁকে শোনা যাচ্ছে চামচ থালার টুংটাং শব্দ। হঠাৎ করেই আরমান খানের কণ্ঠ ঘরের নীরবতাকে ছিন্ন করল, আনিলা কোথায়? রিমা খান একবার চারপাশটা দেখলেন, তারপর বললেন, ঘরেই আছে হয়তো। উনি আমিশার দিকে তাকিয়ে বললেন, আমিশা মা, একবার আনিলাকে ডেকে আনতো। আমিশা থমকে গেল, মুখটা একটু কুণ্ঠিত হয়ে উঠল। আমি না আম্মু, তুমি কাউকে আর বলতে পারো না? রিমা খান কিছুটা বিরক্ত হয়ে বললেন, কি যে একটা মেয়ে, ঠিক আছে, তুই না গেলে আমি অন্য কাউকে আর বলি। এবার চুপচাপ থাকা ইহান উঠে দাঁড়ালো, আমি যাচ্ছি মামুনি, আনিলাকে ডেকে আনি। সবার চোখের সামনে দিয়ে হেঁটে চলে গেল সিঁড়ির দিকে। ঘরটার নিচের ছায়ায় যেন একটু কাঁপুনি ছড়ালো। ইহান গিয়ে থামল আনিলার ঘরের সামনে। হালকা করে দরজায় টোকা দিল, টক টক।
ভেতর থেকে কোনো শব্দ নেই। আবার বলল, আনিলা, আমি ইহান, মামুনি ডাকছে, খেতে আয়। ঘরের ভেতর থেকে ধীর ভারী কণ্ঠে উত্তর এলো, খিদে নেই, আমি খাবো না। ইহান কপাল কুঁচকে বলল, আরে খিদে না থাকলেও আয়, সবাই নিচে বসেছে, তোর জন্য অপেক্ষা করছে। আনিলার কণ্ঠে আবার ভেসে এলো, তুমি খেয়ে নেও, আমি খাবো না। ইহান কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। আর জবাব এলো না। নিঃশব্দে ফিরে গেল নিচে। ডাইনিং টেবিলে ফিরে এসে ইহান বলল, আনিলা বলল ওর খিদে নেই, খাবে না। রিমা খান দুঃখী মুখে মাথা নাড়লেন। মেয়েটা যে কি হয়েছে, কদিন ধরে কারোর সঙ্গে ঠিকমতো কথা বলে না, ঘর থেকে বের হয় না, খাওয়া দাওয়াও করে না ঠিকমতো। এই কথা ফাঁকে আরমান খান থালায় হাত থামিয়ে বললেন, তোমার ছেলে মেয়েদের তো কোনো কিছুরই ঠিক নেই, যার যা খুশি তাই করছে। ঘরে হঠাৎ একটু গুমুট ভাব নেমে এলো। আরমান খানের চোখ গেল আরাধ্যর দিকে। আরাধ্য একবার আর চোখে তাকালো বাবার দিকে। চোখের ভাষা বলে দিচ্ছে এই কথাটা ওকে উদ্দেশ্য করেই বলা। কিন্তু মুখে কিছু বলল না, চুপচাপ খাবারে মন দিল। চামচের টুংটাং শব্দ যেন আবার সাদামাটা লাগছিল না। তার নিচে জমে উঠেছিল অনেক না বলা কথা আর অভিমান। ঈশান্তা আর আমিষা বাড়ির দরজা পেরিয়ে বাইরে এলো। সামনে দাঁড়িয়ে থাকা কালো রঙের সেডান গাড়িটার পাশে দাঁড়িয়ে আরাধ্য। সাধারণ নীরব ভঙ্গি, চোখে মুখে সেই চেনা গাম্ভীর্য। ওদের দেখে একবার তাকালো, তারপর বলল, চল উঠে পড়। তারপর এক চোখে তাকিয়ে ঈশান্তাকে বলল, তুই সামনের সিটে বস। ঈশান্তা কিছু না বলে একটুও সময় নষ্ট না করে সামনের সিটে বসে পড়ল। দরজা বন্ধ হতেই হঠাৎই ওর নাকে এলো এক ধরনের কড়া গভীর পারফিউমের গন্ধ। একটা তীব্র অথচ আকর্ষণীয় মিশ্র সুগন্ধ। বিউটি চ্যানেল ইউডি পারফিউম, ডার্ক সিট্রাস, ইনসেন্স আর ডেডি অ্যাম্বার এর মিশ্রণে তৈরি। গন্ধটা একদিকে যেমন আত্মবিশ্বাসী তেমনি রহস্যময়, কোনো একটা অদ্ভুত টান তৈরি করে মুহূর্তেই। ঈশান্তা জানালার বাইরে তাকিয়ে রইল। তবুও সে পুরোটা সময় অনুভব করছিল পাশের সিটে বসা মানুষটার উপস্থিতি। এই গন্ধটা ঠিক আপনার মতো, মনে মনে বলল ও। ভীষণ শক্তিশালী, আত্মস্থ আর কিছুটা অপ্রাপ্য। আপনার কাছাকাছি আসলেই আমার ভিতরটা কেমন যেন উল্টে যায়। আপনি জানেন না আমি কতটা অপার্থিব অনুভব করি আপনার পাশে। আপনি তো সবার কাছে খুব আপন, শুধু আমার কাছেই সবচেয়ে দূরের। আপনি আমার গল্পের ভিলেন নাকি হারিয়ে যাওয়া নায়ক? আরাধ্য গাড়ি স্টার্ট দিল। ইঞ্জিনের গর্জন যেন ঈশান্তার চিন্তাভাবনাকে চুপ করিয়ে দিল। গাড়িটা রওনা দিল ভার্সিটির দিকে। আর ঈশান্তা তখনও ডুবে রইল